আর যদি কেউ না পেয়ে থাকো এখান থেকে নিয়ে নিও, এবং তারপর যদি না পেয়ে থাকো আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখন দেখো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই যে বিষয় ষষ্ঠতে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। কারো যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা এখান থেকে নিতে পারো, অথবা আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রুটিন। ষষ্ঠ থেকে সপ্তম নবম শ্রেণীর বিশ্বভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন, সেটা হচ্ছে দেখো এই রুটিনটা কিন্তু একই পৃষ্ঠে দেওয়া আছে। ৩রা জুলাই বাংলা, ধর্ম, জীবন জীবিকা, ইতিহাস, আসবে। এই ৩রা জুলাই মেবি হচ্ছে বুধবার, তারপরে বৃহস্পতি, শুক্র, তারপর শনিবার কিন্তু এটা। তারপরে দেখো এই যে এইগুলো আছে, এখানে কিন্তু প্রায় শনিবার তোমাদের পরীক্ষা আছে। ৩ দিনের মতো শনিবার তোমাদের পরীক্ষা আছে। তোমরা রুটিন দেখে থাকো, ৩ দিন সম্ভবত তোমাদের শনিবার পরীক্ষা আছে। তার মানে শনিবার, জুলাই মাসে তোমরা কোনো শনিবার সাপ্তাহিক ছুটি পাচ্ছ না। তো এবার আমরা যাব আমাদের মূল্যায়নের যে প্রশ্ন ধরন কিরকম হবে সেখানে। এখন আলোচনা করব ইতিহাস, সামাজিক বিজ্ঞান নিয়ে। এখানে যেটা আছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম, এবং এখানে কিন্তু নবমটা হবে, নবমটা প্রিন্ট মিস্টেক হয়েছে আর কি। একটু খেয়াল করো, এখানে যেটা আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে একক কাজগুলো আছে, দেখো এখানে একক কাজ আছে ছক পূরণ, ছবি আঁকা, প্রতিফলন, ডায়েরি তৈরি, কবিতা লেখা, প্রতিবেদন তৈরি করা। একক কাজগুলো যেগুলো হবে, এই একক কাজগুলোকে তোমাদেরকে লিখতে হবে। এখান থেকে হয়তো কিছুটা তোমাদের বাদ যেতে পারে। এই যেমন প্রতিফলন ডায়েরি, এটা কিন্তু তোমরা বাসায় অলরেডি করেছো। কবিতা লেখা বলতে তোমাদের যে বিশেষ ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কবিতাগুলো তোমাদের প্রতিবেদন তৈরি করা, বক্তব্য, গল্প লেখা, আত্মমূল্যায়ন। এই আত্মমূল্যায়ন হচ্ছে নিজের সম্পর্কে তুমি নিজেকে কতটুকু চেনো, নিজেকে তুমি কতটুকু মার্ক করতে চাও এই সম্পর্কে। তো এখানে যেটা আছে ছক পূরণ। ছক পূরণ হচ্ছে তোমাদের বইয়ে যে গ্রিডগুলো আছে, ছবি আঁকা। এখানে ছবি আঁকা কিন্তু অনেক ধরনের ছবি আঁকা আছে। যেমন যদি আমি প্রত্যেকটা ক্লাসকে আলাদা করে নাও একত্রে বলি, যেমন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মানে হচ্ছে আমাদের ইতিহাস ও ঐতিহ্য, প্রাচীন কালের থেকে শুরু করে বর্তমান আধুনিক সভ্যতা পর্যন্ত আমাদের যে প্রাচীন ইতিহাস, বর্তমান ইতিহাস, আধুনিক কাল যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের যে একটা ঐতিহ্য রয়েছে এবং একটা ইতিহাসে যা কিছু করা আর কি। আমরা তো আসলে ইতিহাস থেকে শিক্ষা পাই। অনেক আগে কি ছিল, এখন কি আছে। এই যে যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আমরা যে অঙ্ক করি বা জ্যামিতি করি, এই অঙ্ক বা জ্যামিতিটা কোথা থেকে আসলো শুরুতে। তো এটা যদি আমরা একটু ফিরে থাকি, সেটা হচ্ছে এটা প্রাচীন মিশর থেকে এসেছে। মিশরের যখন বন্যা হতো, নীল নদের অববাহিকায় যখন বন্যা হতো, সে বন্যার ফলে ওই মিশর এলাকার মানুষের জমি সীমানা বিলীন হয়ে যেত বন্যার পানিতে। যার ফলে মানুষের ভিতরে খুব দ্বন্দ্ব শুরু হয়ে যেত, এবং এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে মিশরের ওই এলাকার মানুষ চিন্তা করলো যে আমাদের একটা সীমানা করা দরকার। তারপর আমরা সীমানা করছি, এবং সে জ্যামিতিক প্যাটার্নে, সেখান থেকে জ্যামিতি শুরু হয়েছে। এই যে জ্যামিতি সব কোথা থেকে আসছে, এই কথাগুলো যে আমরা যেখান থেকে জানলাম, এটাই হচ্ছে আমাদের ইতিহাস। এবং সমাজ বলতে আমরা যেখানে বসবাস করি, আর সেখানে নিশ্চয়ই একটা পরিবেশ থাকে। আমরা যেখানে বসবাস করি সেখানে নির্দিষ্ট পরিবেশ থাকে, পরিবার থাকে, চারপাশের সবকিছু মিলে আমাদের একটা সামাজিকতা গড়ে ওঠে।
আর এটাই হচ্ছে আমাদের সামাজিক বিজ্ঞান। যেমন একেকটা এলাকায় একেক ধরনের সংস্কৃতি বিরাজ করে। সেই সংস্কৃতি, একেকটা এলাকার ঐতিহ্য আলাদা, সংস্কৃতি আলাদা। এই সবকিছু মিলিয়ে হচ্ছে একটা সামাজিক পরিবেশ। আর এই সামাজিক পরিবেশ যখন মানুষ একটা নিয়মতান্ত্রিকভাবে বাস করে এবং সেটা যেখানে লিপিবদ্ধ থাকে সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। আচ্ছা, এখন আমরা যদি বলি দেখি ছবি আঁকতে হবে। এখন ছবি কি ধরনের ছবি আঁকতে হবে? তোমাদের ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ে হয়তো আছে আ আদিমকালের ছবি, পাহাড়ের গুহায় মানুষ বসবাস করত সেটার ছবি এবং বানরের ছবি থাকতে পারে। এরপরে হচ্ছে আ আদিমকালে মানুষ যেমন আগুন কিভাবে ধরাতো সেটা সে ধরনের ছবি থাকতে পারে। অথবা হতে পারে কিভাবে কৃষিকাজের সূচনা হলো সে ছবি। তো বিভিন্ন ধরনের ছবি তুমি এখানে ইতিহাস যেটা ইতিহাস ঐতিহ্য আছে, আবার এটাও হতে পারে যেমন মানুষ আগে কিভাবে আগুন ধরাতো পাহাড়ের গুহায় বসে কি মানুষের আগের মানুষের জীবনধারা কিরকম ছিল এটাও হতে পারে। তো তুমি এই যে কোনো ধরনের ছবি আঁকতে হবে। এরপর হচ্ছে প্রতিফলন ডায়েরি তৈরি করা। এটা ইতিমধ্যে তোমরা হয়তো করেছো। আর যদি না করে থাকো অবশ্যই প্রতিফলন ডায়েরি তোমরা তৈরি করে নিবা। কারণ প্রতিফলন ডায়েরি কিন্তু তোমাদের মূল্যায়নের অবিচ্ছেদ্য একটি অংশ। হয়তোবা কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান এটা তোমাদের হয়তো করায়নি বা তাদের সময় স্বল্পতার জন্য অথবা তারা হয়তো বুঝতে পারেনি। কারণ মূল্যায়নটা তো আসলে ১ম ধাপে হচ্ছে এভাবে। তো সেক্ষেত্রে হয়তো তোমাদের একটা গ্যাপ থাকতে পারে। যদি থেকে যায় তাও কিন্তু তোমাদের টিচার এটা কিন্তু আদায় করে নিবে। সুতরাং তোমরা প্রতিফলন ডায়েরি তৈরি করে নিও। এখন প্রশ্ন হচ্ছে প্রতিফলন ডায়েরিতে কি লিখবা বা এই ধরনের কোনো স্যাম্পল আছে কিনা? আমি এই সম্পর্কে পরবর্তী যেকোনো একটা ক্লাসে দেখিয়ে দিব কিভাবে প্রতিফলন ডায়েরি তৈরি করতে হয়। কবিতা লেখা, স্বরচিত কবিতা হতে পারে অথবা যেকোনো লেখক সাহিত্যের কবিতা হতে পারে। তবে স্বরচিত কবিতা এখানে বেশি প্রায়োরিটি আসবে। প্রতিবেদন তৈরি করা। তোমরা বাংলা যে পড়েছো সে বাংলায় কিন্তু প্রতিবেদন ছিল এবং তোমাদের যে বাংলার যে আমি আ মূল্যায়নের যে শিখন মূল্যায়নের যে আ চার্টটা দিয়েছি বা প্রশ্ন কিরকম হবে এই যে একটা নম্বরের বিভাজন এবং প্রশ্নের ধরন দেওয়া আছে সেখানে কিন্তু আমি উল্লেখ করেছি যে প্রতিবেদন লিখতে হবে এবং প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদনটা কিভাবে তৈরি করতে পারো? যেমন আমি একটা শর্টকাট এক্সাম্পল দেই। যেমন হতে পারে যে তোমরা ইতিমধ্যে যারা ৮ম শ্রেণীতে আছো, ৯ম শ্রেণীতে আছো, ৬ষ্ঠ শ্রেণীতে আছো এবং ৭ম শ্রেণীতে আছো। প্রত্যেকের কাছেই নতুন কারিকুলাম একটি নতুন টপিকস। তোমরা এই সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করতে পারো। অথবা প্রতিবেদন তৈরি করতে পারো যে আ ৩রা জুন ১ম বারের মতো ষান্মাসিক মূল্যায়ন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা একটা প্রতিবেদন হতে পারে। অথবা হতে পারে তোমরা যে বিদ্যালয়ে আছো সেই বিদ্যালয় থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়ে গেছে সেটা হতে পারে। অথবা হতে পারে এই যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত হচ্ছে রাসেল ভাইপার। সেই রাসেল ভাইপার নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে পারো। অথবা বন্যা পরিস্থিতি নিয়ে হতে পারে, তোমাদের এলাকার রাস্তা সংস্কার নিয়ে হতে পারে, অথবা হতে পারে বৃক্ষরোপণ নিয়ে ইত্যাদি। এরপরে হচ্ছে বক্তব্য লেখা। বক্তব্যটা কিভাবে লিখতে পারো? আচ্ছা, বক্তব্য এবং ভাষণ বা উপস্থিত বক্তৃতা। আমরা উপস্থিতভাবে যে কথাগুলো বলে থাকি সেটা উপস্থিত বক্তৃতা এবং সেটা একটা বক্তব্য। এখন তোমাদের হয়তোবা সেই বক্তব্যের উপরে কোনো একটা টপিক দেওয়া হতে পারে উপস্থিতভাবে। এখন উপস্থিতভাবে কি ধরনের টপিকস থাকতে পারে? যেহেতু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সেখানে কিন্তু উপস্থিতভাবে তোমাদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কোনো বক্তৃতা হতে পারে। যেমন তুমি একটা সেমিনার জয়েন করেছো বা একটা অনুষ্ঠান জয়েন করেছো যেখানে অনেক ছোট কচিকাঁচা ছেলেমেয়েরা আছে এবং তাদের উদ্দেশ্যে তুমি তোমাদের প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে কিছু বলতে চাচ্ছ। অথবা তোমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু বলতে চাচ্ছ। অথবা তোমার ২৬শে মার্চের তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠান হচ্ছে স্বাধীনতা দিবসে। সেখানে তোমরা আছো, সেখানে ২৬শে মার্চ সম্পর্কে কিছু বলছো। এই সবকিছুই হচ্ছে বক্তব্য। অথবা ২১ ফেব্রুয়ারি হতে পারে, ৭ই মার্চ হতে পারে, ১৬ ডিসেম্বর হতে পারে, ১৫ই আগস্ট হতে পারে, ২৫শে মার্চ হতে পারে। তো আমরা যে এই যে জাতীয় দিবসগুলো পালন করে থাকি এই প্রত্যেকটা দিবস সম্পর্কে আমরা বক্তৃতা দিতে পারি। মনে রাখবে উপস্থিত বক্তৃতা কিন্তু কখনোই দেখে হয় না। উপস্থিত বক্তৃতাটা আ না দেখে হয়। অর্থাৎ উপস্থিত বক্তৃতা তুমি জানো না যে তুমি আজকে একটা বক্তৃতা প্রদান করতে যাচ্ছ। কিন্তু তুমি এখানে উপস্থিত ছিলে, সেখানে একটা বক্তৃতা দিচ্ছ। এটাই হচ্ছে বক্তব্য। এবার গল্প লেখা। এর গল্প লেখা এটাও কিন্তু খুব একটা ক্রিয়েটিভিটি। গল্প লেখা হচ্ছে তুমি স্বরচিত যেকোনো নিজের একটা গল্প লিখবা। সেটা হতে পারে গল্প লেখাগুলো এরকম হয় যে এটা কারো জীবনের সাথে হুবহু মিলবে না। তবে কিছু অংশ মিলে যেতেও পারে। তোমার নিজের সম্পর্কে গল্প লিখতে পারো। যে গল্পগুলো হতে পারে খুব সুন্দর, শিক্ষণীয় এবং তোমার যারা ছোট আছে তারা সেই গল্পগুলো হয়তো তোমাকে অনুসরণ করবে।
এরপরে হচ্ছে আত্মমূল্যায়ন। তুমি নিজেকে মূল্যায়ন করো। দেখো একটা সময় কিন্তু তোমাকে তোমার আমরা এর আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু একজন স্টুডেন্টকে তার টিচার মূল্যায়ন করত। আর এখন তোমাদের যে নতুন কারিকুলাম হচ্ছে সেখানে শুধু তুমি নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে। তোমার বন্ধু তোমাকে মূল্যায়ন করবে, তোমার পরিবার তোমাকে মূল্যায়ন করবে, তোমার টিচার তোমাকে মূল্যায়ন করবে। প্রত্যেকটা ধাপে তোমাকে মূল্যায়ন করা হবে। তো তুমি নিজেকে কতটুকু মূল্যায়ন করতে পারছো, তুমি নিজে কতটুকু নম্বর দিতে পারো সে সম্পর্কে তোমাকে কিছু করতে হবে। এটা লিখিত হতে পারে, উপস্থাপন হিসেবে হতে পারে। প্রশ্ন তৈরি। এরপর নেক্সট যে ধাপ হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন তৈরি। প্রশ্নগুলো কিভাবে হবে? প্রশ্ন হচ্ছে তোমার যে বই আছে আর তোমার যে বইটি আছে সে বইয়ে যত পৃষ্ঠা আছে, এখন আমি যেটা এখন দেখাচ্ছি এই মুহূর্তে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান। দেখি ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানে তোমার তো কতগুলো পৃষ্ঠা আছে। যেমন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যদি আমি বলি, ষষ্ঠ শ্রেণী যারা আছো তারা হচ্ছে ৭৩ পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণী ৭৪ পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণী ৬২ পৃষ্ঠা এবং নবম শ্রেণী হচ্ছে ৭৩ পৃষ্ঠা। তো এই যে টোটালি ৭৩, ৭৪, ৬২ এবং ৭৩ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে পড়াগুলো আছে তার ভিতর থেকে তোমাদেরকে ছোট ছোট প্রশ্ন তৈরি করতে হবে। ছোট ছোট প্রশ্ন যেমন হতে পারে নীলনদ কোথায়, মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছে, আবার হতে পারে যেমন মানুষের সৃষ্টির ইতিহাস কি। তো প্রশ্নগুলো ২-৩ ধরনের হবে। একটা হচ্ছে ছোট প্রশ্ন, আরেকটি হচ্ছে মাঝারি ধরনের প্রশ্ন, আরেকটি হচ্ছে যোগ্যতা ভিত্তিক, যেটাকে আমরা আগে সৃজনশীল বলতাম, এখন এটাকে বলা হয় যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। আমি আবারও বলছি প্রশ্নটা ৩ ধরনের হবে। ছোট প্রশ্ন, তোমাদের যে রিডিং আছে সেই রিডিং থেকে তোমরা ছোট ছোট প্রশ্ন তৈরি করবা, সে ছোট প্রশ্ন। তারপরে হচ্ছে মাঝারি ধরনের প্রশ্ন, ছোট প্রশ্ন, মাঝারি প্রশ্ন, যেমন কি বোঝায়, ব্যাখ্যা করো, বুঝিয়ে লেখো, এ ধরনের। এরপর হচ্ছে যোগ্যতা ভিত্তিক, কিছু গল্প দেওয়া থাকবে, কিছু উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকের আলোকে তোমাকে কিছু প্রশ্ন লিখতে হবে। এটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক। এরপর হচ্ছে গান। এখন গান বলতে বোঝানো হচ্ছে এখানে সঙ্গীত। আমরা আগেকার দিনের আমরা কিন্তু ভাতে মাছে বাঙালি প্লাস আমরা সঙ্গীতে কিন্তু একদম সঙ্গীতে আমরা কিন্তু ভরপুর, সংস্কৃতি মনা মানুষ। বাঙালি মানে হচ্ছে সংস্কৃতিতে ভরপুর, সঙ্গীতে ভরপুর। তো এখন আগেকার দিনের কিছু গান তোমাদেরকে পরিচয় করতে হবে। যেমন এখন কিন্তু আমাদের অনেক কিছু গান আছে যে গানগুলো অনেক অনেক আগের পুরানো ছিল এবং সেই গানগুলো কিন্তু বর্তমানে হচ্ছে। যেমন আমি যদি এখানে কিছু একটা গান বের করে দেখাই। এখানে একটু দেখা, এই যে এই গানটা আমি দেখাচ্ছি, এই গানটা কিন্তু আমাদের আধুনিক ভাবে করা হয়েছে। ঘরে তো ভরে নাম তাতে তাতে আমি যে এখানে যে এই গানটি দেখালাম, এই গানটি কিন্তু হচ্ছে অনেক আগের গান ছিল এবং এই গানটা কিন্তু পরবর্তীতে আমরা একটু রিমিক্স যোগ করেছি, সংস্কৃতিতে একটু পরিবর্তন এনেছি এবং তারপর কিন্তু আবার নতুন রূপে আমরা এই গানটি গাওয়া হয়েছে। তো এই ধরনের কিছু কিছু গান, যেমন আরেকটা গান যদি আমি দেখাই।
Good morning, doctor. Good morning, doctor. যতক্ষণ না কোলগেট ম্যাক্স ভারী ঠাকুর পাড়ায় একলা রাতে জল ভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ বাবুর হাড়ে হাড়ে যায় জল ভরো রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ করো রাধে। তো এবার দেখো আমি যে এখানে তোমাদেরকে দুইটা একদম প্রাচীনকালে দুইটা গান, যে গান দুইটা এখন কিন্তু বর্তমানে এটা কিন্তু খুব জনপ্রিয় ছিল। এই গান দুইটা গানই কিন্তু খুব জনপ্রিয় ছিল। আইপিডিসি এই যে গানগুলো এখান থেকে করছে এবং এটা কিন্তু খুব জনপ্রিয় গান ছিল। এখন এই ধরনের তোমাদের কিছু গান তোমাদের দেখাতে হবে অথবা পরিবেশন করতে হতে পারে। এ ধরনের কিছু গান তোমাদেরকে পরিবেশন করতে হতে পারে। টাইম লাইন তৈরি। এখন টাইম লাইনটা কি? টাইম লাইন হচ্ছে তোমার নিজের জন্য আমাদের কর্মঘণ্টা এবং তুমি কি করতে যাচ্ছ, তুমি আজকে কি করছো, আগামীকালকে কি করবা এবং তোমার ফিউচার প্ল্যানটা কি, তুমি এটা রেখে দাও এবং প্রত্যেক দিন একটা করে রিমাইন্ড তৈরি করো, তালিকা তৈরি করা। এরপর হচ্ছে অভিনয় করা, আলোচনা করা, সতীর্থ মূল্যায়ন মানে আত্মমূল্যায়ন, ফিডব্যাক, সাক্ষাৎকার। এখন এইখানে যে এই টপিকসগুলো আমরা দেখতে পাচ্ছি একটু দেখি আমরা। এই যে এখানে যে টপিকসগুলো আমরা দেখছি, এখানে দেখো তালিকা তৈরি করা, অভিনয়, আলোচনা, সতীর্থ মূল্যায়ন, ফিডব্যাক এবং সাক্ষাৎকার। এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাকে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে। তুমি যদি ওইখানে অভিজ্ঞ না থাকো এবং যদি তোমার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু তুমি এখান থেকে পিছিয়ে যাবা। কিন্তু আমাদের মনে অনেকেরই প্রশ্ন হচ্ছে, আমাদের তো স্কুলে কখনো এগুলো পড়ানো হচ্ছে না, আমরা তো এগুলো কখনো জানি না। এখন শেষ সময় এসে আমরা যদি এই ধরনের প্রশ্ন তৈরি করি আর এই প্রশ্নগুলো থেকে যদি আমরা উত্তর কিভাবে লিখবো কিছু তো জানি না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা দেখো, সমস্যা যত হয় সমাধানও হয়, তাই না? তোমার সমস্যাটা যেভাবে আসবে সমাধানটাও ঠিক সেভাবেই হবে। আর তোমরা একটু চেষ্টা করো, একটু মনোযোগী হও এবং মাইন্ড সেট আপ করো। তোমাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে মাইন্ড সেট আপ করা, আর কিছুই না। তুমি যদি তোমার মাইন্ডটাকে সেট আপ করো। হ্যাঁ, আমি সাক্ষাৎকারটা বুঝিনি, আমি সাক্ষাৎকারটা বুঝিয়ে দেবো তোমাকে। তোমার এলাকায় বা যেমন আমি যদি ধরি বা বলি, যেমন তুমি একজন এই মুহূর্তে আমাকে যে বলছে ফাবিহা চৌধুরী, তুমি হচ্ছে গিয়ে একজন রিপোর্টার। তুমি হতে পারো অনলাইন রিপোর্টার, হতে পারো প্রিন্ট মিডিয়া, হতে পারো ইলেকট্রনিক মিডিয়া। আমরা যে মিডিয়া রিপোর্টগুলো করে থাকি দুইটা মিডিয়া থাকে, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। তো আমরা যদি মনে করো তুমি ইলেকট্রনিক মিডিয়ার একজন সংবাদকর্মী, তুমি শুনলা যে এই এলাকায় বাল্যবিবাহ খুব পরিমাণ হচ্ছে অথবা যৌতুক প্রথা বা যৌতুক দিয়ে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, খুব অল্প বয়সে মেয়েদেরকে যৌতুকের বিনিময়ে বিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে কাজগুলো হচ্ছে তোমার এলাকায়, তুমি এই খবরটা জানার পরে তুমি এলাকায় আসলে এবং আসার পরে তোমার এই এলাকায় যারা মুরব্বী আছে, তোমার পরিচিত দুই একজনের সাথে তুমি কথা বললে, কথা বলার পরে তুমি তাদের সাথে যে কথাগুলো বললো এটাই আর কি সাক্ষাৎকার। যেমন একটা সাক্ষাৎকার তুমি নিলা, যেমন আমি তোমার সাথে দেখা হলো, আমি মনে করো আমি একজন ইলেকট্রনিক মিডিয়ার একজন সংবাদকর্মী। আমি আসছি দেউরা আদর্শ উচ্চ বিদ্যালয় বা আমি আসছি ঢাকা কোনো একটা বিদ্যালয়ে আসছি এবং সেখান থেকে আমি যেমন হতে পারে উদয়ন মডেল স্কুলে একজন স্টুডেন্টের কাছে আমি কথা বললাম যে আচ্ছা তুমি একটু বলো তো যে বর্তমানে যে বাল্যবিবাহের পরিমাণ খুব দিন দিন বেড়ে যাচ্ছে, এ সম্পর্কে তোমার মতামত কি? অথবা তোমাকে যদি কেউ বলা হয় যে তুমি কোথায় বাস করো, হয়তো তুমি বললা যে আমি কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়াতে বাস করি এবং আমি তোমাকে প্রশ্ন করলাম যে আচ্ছা এই শুনলাম যেমন
ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর যৌতুক প্রথা হচ্ছে, তো যৌতুক দিয়ে বা পণ দিয়ে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। তো এই সম্পর্কে তোমার অভিমত কি? তুমি বললে যে আসলে আমি তো যৌতুক পছন্দ করি না, আর যৌতুক নেওয়া এবং দেওয়া দুটি অন্যায়, কিন্তু তারপরও নিচ্ছে। এই যেমন এই ধরনের কথাগুলো বলা, এটাই হচ্ছে একটা সাক্ষাৎকার। এরপর প্রশ্ন করেছো ফিডব্যাক কি? হ্যাঁ, ফিডব্যাক হচ্ছে এটা হচ্ছে জোড়ায় কাজের সময় বা দলীয় কাজের সময় ফিডব্যাকটা প্রদান করতে হয়। আমরা তোমাদের যখন ইতিমধ্যে তোমরা হয়তো জানবা বা তোমরা করেছো কিন্তু বুঝতে পারোনি, তোমাদের টিচাররা যখন তোমাদের ক্লাসে ক্লাস করাইতো তখন কিন্তু একটা গ্রুপ করা হতো। একটা হচ্ছে অবজারভার গ্রুপ, আমরা যেটাকে বলি অবজারভার গ্রুপ। সেই অবজারভার গ্রুপ এবং অথবা ফিডব্যাক গ্রুপ, তো সেই অবজারভার যখন তুমি কাজ করতেছিলে বা তোমার টাইমলাইন তৈরি করতেছিলে, অথবা তুমি কিছু একটা করতেছিলে, একক কাজ হোক, সেটা জোড়ায় কাজ হোক, এখন তুমি তোমার কাজটা কেমন করেছো সেটা যে তোমার যে অবজারভার গ্রুপ আছে তারা যে তোমাকে যেটা বললো, এটাই হচ্ছে ফিডব্যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে তারপর কোনো প্রশ্ন থাকে আমাকে এখন একটা প্রশ্ন লিখে জানাও। ইতিমধ্যে আমি অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করেছি এবং এবার প্রশ্ন নেওয়ার পালা। প্রশ্ন নেওয়ার পরে আমরা পরবর্তী মূল্যায়নের যে ধাপ আছে সেখানে যাব। তোমাকে একটু প্রশ্নগুলো লিখে যাবো, তোমরা কি কি জানতে চাচ্ছ এই মুহূর্তে আমার কাছ থেকে, এবং যদি কোনো কিছু না বুঝতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু প্রশ্ন জানাও, লিখে জানাও, তারপর আমি নেক্সট ধাপে যাব। সাক্ষাৎকার বুঝলা না? আমি তো সাক্ষাৎকার বললাম যে সাক্ষাৎকার কি হয়। এরপর হচ্ছে ফিডব্যাক কি, অথবা আমি সাক্ষাৎকারটা আরেকটু তোমাদের সাথে ডিসক্রাইব করি। সেটা হচ্ছে, মনে করো তুমি এই হচ্ছে তুমি যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুল থেকে শতকরা শতভাগ শিক্ষার্থী এসএসসি পাস করেছে, এবং তার ভিতরে হয়তো কিছু তার ভিতরে হয়তো কোনো কিছু ছেলে মেয়ে স্কলারশিপ পেয়েছে। এখন এ সম্পর্কে তোমাদের বিদ্যালয়ে আসলো, আসার পরে তোমাদেরকে এর সাথে অনেকগুলো কথা বললো, এটাই হচ্ছে সাক্ষাৎকার। আর এ সম্পর্কে তুমি যেটা বললা সেটা তো ফিডব্যাক। এবং সতীর্থ মূল্যায়ন হচ্ছে আত্মমূল্যায়ন। নিজে কতটুকু মূল্যায়ন করতে পেরেছো, তুমি নিজেকে কতটুকু চিনতে পেরেছো। তোমার যদি মনে হয় যেমন এই মুহূর্তে তোমরা আমার সাথে কথা বলছো, এখন কথা বলার পরে আমি তোমরা আমাকে প্রশ্ন করছো, আমি উত্তর দিচ্ছি, তোমরা প্রশ্ন করছো, আমি উত্তর দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি আমি যতটুকু জানি। এখন এই মুহূর্তে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কতটুকু বুঝতে পেরেছো। তুমি যদি পুরোটা বুঝতে পারো তাহলে তুমি তোমার নিজেকে মূল্যায়ন করো, তুমি কতটুকু বুঝতে পেরেছো। শতভাগ বুঝতে পেরেছো নাকি কিছুটা বাকি আছে, এটাই হচ্ছে সতীর্থ মূল্যায়ন। হীরা এইমাত্র জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলমা কিছুক্ষণ আগে জয়েন করেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জয়েন করেছে কিছুক্ষণ আগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য, এবং তোমরা তোমাদের প্রশ্নগুলো ঝটফট লিখে দাও এবং আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এর ভিতরে ইলেকট্রিসিটি চলে যায় তো তাহলে তো আর হবে না। আর ইলেকট্রিসিটি যতক্ষণ থাকে আমি আছি তোমাদের সাথে, এবং তোমরা প্রশ্নগুলো লিখে দাও। এর পরবর্তী কাজে আমরা যাব। আচ্ছা, দেখি এরপরে কি আছে। এরপরে দেখো, এরপরে আছে মেলার আয়োজন করা, মুক্ত আলোচনা, পোস্টার তৈরি, নাটক, অভিনয়, প্যানেল আলোচনা এবং সেমিনার করা। একটু খেয়াল করো, এই টপিকসগুলো কিন্তু এখানে রয়েছে। কি কি আছে? মেলার আয়োজন করা। কি কি ধরনের আমরা যেহেতু বাঙালির কিন্তু সারা বছর মেলা থাকে কোনো না কোনো বিষয়ে। তো যে কোনো একটা মেলার আয়োজন করতে পারো। সে মেলাটা হতে পারে বৈশাখী মেলা, হতে পারে বিজ্ঞান মেলা, হতে পারে বস্ত্র মেলা, হতে পারে শিল্প মেলা, আবার এমনটাও হতে পারে পিঠা মেলাও হতে পারে। তো যে কোনো একটা মেলার আয়োজন করতে হবে। এবং মুক্ত আলোচনা, যে কোনো ব্যাপার নিয়ে তোমাকে সরাসরি মন খুলে আলোচনা করা। সেটা হতে পারে পোস্টার তৈরি করা। ইতিমধ্যে তোমরা পোস্টার তৈরি অবশ্যই ক্লাসে করেছো, আর সেই পোস্টার তৈরি করা জানো তোমরা। নাটক, ছোট ছোট নাটক তৈরি করা, স্বরচিত নাটক, তারপর হচ্ছে সে নাটকে অভিনয় করা। প্যানেল আলোচনা হচ্ছে গ্রুপ ভিত্তিক আলোচনা করা, এবং সেমিনার করা। সেমিনারের কাজই হচ্ছে মানুষকে সচেতন করা।
তুমি যে কোনো টপিকস নিয়ে আলোচনা করলে এবং সেখানে মানুষকে কিভাবে সচেতন করতে পারো, সে সচেতন করা। এতটুকু বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে ইয়েস লেখো, আর যদি বুঝতে না পারো তাহলে নো লিখো, এবং কোন টপিকসটা বুঝতে পারোনি সে সম্পর্কে আমাকে জানাও। হ্যাঁ, বুঝতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা নেক্সট আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শেষ, আমরা যাব এর পরবর্তী, দেখি পরবর্তী কি আছে। প্রশ্ন করেছো প্যানেল আলোচনা কি? প্যানেল আলোচনা হচ্ছে দলভিত্তিক আলোচনা। যেমন তুমি একটি দলে আছো, তোমার দলে ৬ থেকে ৭ জন আছে এবং অপর একটি দল আছে ৬ থেকে ৭ জন। জাস্ট বিতর্কের ধরনের, কিন্তু বিতর্ক না, যুক্তি খণ্ডন থাকবে না। একটা বিষয় নিয়ে আলোচনা করলা তুমি এবং আলোচনা করলা, অন্য এক দল আবার আলোচনা করলো, এবং এই আলোচনা ২ দলের আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছা। সেটা হচ্ছে প্যানেল আলোচনা। যেমন তোমরা একটা দল গঠন করলা, সেই দলে আলোচনা করলা যে নতুন কারিকুলাম সম্পর্কে। আমি যেহেতু নতুন কারিকুলাম নিয়ে বলছি, তাহলে ঘুরে ফিরে কিন্তু নতুন কারিকুলাম কথাটাই চলে আসে। তো আলোচনা করলাম যে নতুন কারিকুলামে যে ষান্মাসিক মূল্যায়ন হচ্ছে, সেই মূল্যায়ন নিয়ে। তারপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আবার যে সেই মূল্যায়নটা কি ধরনের হতে পারে। তোমরা একটা দল বললা যে আসলে এটা যদি প্রশ্নটা এরকম হয়, তুমি বললে যে না এরকম হয়তো ভালো আছে, না এরকমই হয়। ঠিক আছে, একটা সিদ্ধান্তে পৌঁছানো। এটাই হচ্ছে প্যানেল আলোচনা। এবার আমরা দেখব ডিজিটাল প্রযুক্তি। এখন আমরা দেখব ডিজিটাল প্রযুক্তি, এবং ডিজিটাল প্রযুক্তিটা অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, একক উপস্থাপনা, বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শেখা। এখানে কিন্তু খুব অনেকগুলো জটিল কাজ আছে, সেটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শেখা। তুমি বিভিন্ন সফটওয়্যার কি ধরনের সফটওয়্যার তুমি এই পর্যন্ত পেয়েছো। আমি যদি একটু বলি সফটওয়্যার না, আমি যে কথাগুলো বলবো, তোমাদের কিন্তু লেখালেখির জন্য আমরা মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকি। সেই অফিসগুলোর ভিতরে অনেকগুলা কিন্তু থাকে। সে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট এক্সেল। তো এই ৪ টা জিনিস যে থাকে, এটাও কিন্তু একটি সফটওয়্যারের মতো কাজ করে থাকে। আমরা যদি কম্পিউটারে যে কাজগুলো করে থাকি এবং সেখানে যদি মাইক্রোসফট ওয়ার্ড না ইনস্টল না করা থাকে, অর্থাৎ মাইক্রোসফট যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। তো সেজন্য হ্যাঁ, তোমাদের অ্যাসাইনমেন্ট বাড়িতে দেওয়া হবে। সে বাড়ি থেকে অ্যাসাইনমেন্ট গুলো করে নিয়ে যেতে হবে।
বুঝতে পেরেছো? সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে জমা দিতে হবে, অথবা তোমাদের আগে ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে, যেগুলো তোমাদেরকে অ্যাসাইনমেন্ট স্কুল থেকে বলা হয়েছিল যে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা হয়তোবা এখনো স্কুলে জমা দাওনি, সেটাও জমা দিতে হবে। অথবা তোমরা বিগত সময়ে যে অ্যাসাইনমেন্ট করেছো সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের টিচার সংরক্ষণ করে রেখেছে। তোমরা মনে করে দেখো, তোমাদের কিছু কিছু কাজ তোমাদের টিচার অফিস রুমে নিয়ে গেছে এবং কিছু কিছু কাজ তোমাদেরকে খাতা দেখে দিয়ে দিচ্ছে। যেগুলো অফিস রুমে নিয়ে গেছে তারা কিন্তু সেগুলো সংরক্ষণ করে রাখছে, এবং তোমাদের আমার টিচারদের যে একটা শিক্ষক মূল্যায়ন থাকে, সেই শিক্ষক সহায়িকা থাকে, শিক্ষক সহায়িকা দেওয়া থাকে যে কোনটি কোনটি তোমাদের টিচাররা মূল্যায়ন করছে এবং কোনটি করেনি, তোমাদের অ্যাপসে কোনটি ইনপুট হয়েছে, কোনটি ইনপুট হয়নি। কোভিড-19 এর টাইমে যেভাবে করেছিলাম সেভাবে না, কোভিড-19 এর টাইমে যেভাবে করেছো ঠিক সেভাবে না। কোভিড-19 এর সময় তো তোমরা বাসায় বসে দেখে দেখে লিখছো, এখন আর সে দেখে দেখে লেখার সময় নেই। তবে তোমাদের কিছু বিষয় দেওয়া হবে, সেই বিষয়গুলো তোমরা তোমাদের বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে কিছু উপস্থাপন করবে, এবং অবশ্যই একটা কভার পেজ থাকবে, সেই কভার পেজে কিছু পোস্ট থাকবে, সেগুলো নিয়ে। আমি আবার বলছি, তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে বুকলেট সিস্টেমের মতো, 16টা পেজ দেওয়া থাকবে। 16টা পেজের পরে লেখার পরেও যদি তোমার আরো প্রয়োজন হয়, সেখানেও কিন্তু তোমাকে এক্সট্রা পেজ দেওয়া হবে। আচ্ছা, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, একক উপস্থাপনা, বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শেখা। এখন অ্যাসাইনমেন্টটা কি ধরনের হতে পারে? অ্যাসাইনমেন্ট হতে পারে মাইক্রোসফট অফিসের ব্যবহার ব্যাখ্যা করো, আলোচনা করো, এবং সেখানে তুমি মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু তুমি চিত্র অঙ্কন করলে, এবং সেখানে লেখার ধাঁচগুলো তুমি দেখালে, একটা প্রজেক্টের মতো তৈরি করলে। ছক পূরণ, এই ছক পূরণ হচ্ছে তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বই আছে, সেই ডিজিটাল প্রযুক্তি বইয়ের ভিতরে যে গ্রিডগুলো রয়েছে সেই গ্রিডগুলো পূরণ করতে হবে। তারপর হচ্ছে একক উপস্থাপনা। একক উপস্থাপনা হচ্ছে তুমি কাজগুলো কিভাবে করেছো, এই কাজ থেকে তুমি কি কি শিখতে পেরেছো, সেগুলো নিজের মতো করে বলা। বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শেখা, আমি তো বললামই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার শেখা, যেমন হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, তারপর হতে পারে নবম শ্রেণীর জন্য হতে পারে মাইক্রোসফট ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অথবা যদি আবার হতে পারে যেমন ক্যানভা আছে, অথবা হতে পারে গুগল ড্রাইভের যে কাজগুলো আছে, তোমাদের কিভাবে একটি পোল তৈরি করতে হয়, কিভাবে ভোট তৈরি করতে হয়, এগুলো। এরপরে হচ্ছে জোড়ায় কাজ, সেশন অনুযায়ী মজার খেলা, প্লে কার্ড তৈরি করা, দেয়ালিকা তৈরি করা। এই অষ্টম এবং নবম শ্রেণীর জন্য দেয়ালিকা তৈরি করা, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য কোনো দেয়ালিকা নেই। এখন হচ্ছে যে সেশন অনুযায়ী মজার খেলা, প্রত্যেকটা সেশনে কিন্তু তোমাদের গেমস আছে, এবং তোমাদের যে মাল্টিমিডিয়া ক্লাস করানো হয়, সেই মাল্টিমিডিয়া ক্লাসে করানোর সময় কিন্তু তোমাদের কিছু কিছু গেমস নিয়ে ডিসকাস করা হয়। সেই গেমসগুলো, প্লে কার্ড হচ্ছে প্লে একটা কিছু লেখা, যেমন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এটা হতে পারে। আবার হতে পারে মানুষ মানুষের জন্য, আমরা হাত ছোট একটা কাগজ এভাবে কেটে সুন্দর করে হাতে একটা স্টিক নিয়ে এভাবে যে দাঁড়িয়ে থাকি ব্যানারের মতো। দেন হচ্ছে দেয়ালিকা তৈরি করা। দেয়ালিকা হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দেয়ালিকার জন্য একটা নির্দিষ্ট দেওয়াল দেওয়া থাকে, যে দেওয়ালে তোমার লেখাগুলো সুন্দর করে সাজানো হয়। এবং বর্তমানে যেটা তোমাদের নতুন কারিকুলামে করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ক্লাসরুমের অলগুলোকে দেয়ালিকা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে পোস্টার ডিজাইন, মোবাইল কন্টেন্ট তৈরি, নাটক উপস্থাপন, স্কুল ম্যাগাজিন, দলীয় উপস্থাপন এবং সাক্ষাৎকার। এই দলীয় উপস্থাপন সাক্ষাৎকার ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য, কিন্তু ষষ্ঠ শ্রেণী না, সপ্তম শ্রেণীর জন্য দলীয় উপস্থাপন সাক্ষাৎকার। একটু খেয়াল করো, পোস্টার ডিজাইন, তোমরা ইতিমধ্যে অনেক পোস্টার তৈরি করেছো, আমার মনে হয় না পোস্টারের সময় কিছু বলতে হবে। মোবাইল কন্টেন্ট তৈরি করা, মোবাইলে কন্টেন্ট তৈরি করা, কারণ তোমরা অনেকেই তো এখনো তোমাদের কম্পিউটার নেই, তো সেজন্য মোবাইলে ছোট ছোট কন্টেন্ট তৈরি করা, অর্থাৎ ছোট ছোট শিক্ষামূলক কিছু উপস্থাপন করা। নাটক উপস্থাপন করা, স্কুল ম্যাগাজিন, দলীয় উপস্থাপন এবং সাক্ষাৎকার। এখন এইখানে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো, এবং পরবর্তীতে আমি আবার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ঝটপট তোমাদের প্রশ্ন করে লিখে দাও।
ম্যাগাজিন মানে কি? ম্যাগাজিন মানে হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে আছে, সরি, প্রত্যেকটা স্কুলে নিজস্ব কিছু পত্রিকা বের করা হয়। যে পত্রিকাগুলো হচ্ছে হয়তোবা ১৫ দিনে একবার বের করা হয়। যেমন আমরা পত্রিকা বের করে হ্যাঁ, সংবাদ যে পত্রগুলো আছে সেই সংবাদপত্রগুলো প্রতিদিন ছাপা হয়। কিন্তু ম্যাগাজিন আ বছরে ম্যাগাজিনটা ছাপা হয় হয়তো সাপ্তাহিক, পাক্ষিক, তারপরে হচ্ছে ষান্মাসিক এবং বাৎসরিক। প্রত্যেক একটা বছরে তোমাদের বিদ্যালয়ের তোমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের অ্যাক্টিভিটি নিয়ে একটা বই ছাপা হয়। ওটাকে ম্যাগাজিন বলা হয়। অথবা ৬ মাস পরে ছাপা হয়, অথবা ১ মাস পরে ছাপা হয়, অথবা ১৫ দিনে ছাপা হয়। তো এগুলোকে বলা হয় ম্যাগাজিন। যেটাকে আমরা স্কুল ম্যাগাজিন নামে পরিচিত। এবং তোমরা যারা এখন ৯ম শ্রেণীতে আছো, নিশ্চয়ই ৮ম শ্রেণীতে তোমরা প্যারাগ্রাফ পড়ে আসছো স্কুল ম্যাগাজিন। তো সেই স্কুল ম্যাগাজিনটা এখানে ম্যাগাজিন। প্লে কার্ড তোর একটু বুঝিয়ে দেব। প্লে কার্ডটা হচ্ছে ছোট ছোট কাগজে এক একটা আমরা বাণী লিখি না, যেমন লেখাপড়া করব, সোনার বাংলা গর্ব, শিক্ষার আলো, ঘরে ঘরে জালো, এভাবে ছোট ছোট কাগজ লিখি। কাগজ লেখা একটা হাতে একটা স্টিক থাকে এবং এভাবে আমরা করি। অথবা লিখি ছেলে মেয়ে বিভেদ নয়, সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া গতি নেই। এই যে জিনিসগুলো আমরা লিখি, এটাকে প্লে কার্ড বলা হয়। অথবা ছোট একটা কাগজ হাতে নিয়ে আমরা যেটা তৈরি করি। আচ্ছা, দেখি আমি প্লে কার্ডের কোনো ইমেজ তোমাদের দেখাতে পারি কিনা। একটু খেয়াল করো, এখানে দেখো এই যে ছেলে মেয়েদের হাতে যে ইটগুলো আছে এগুলোকে প্লে কার্ড বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ময়না লাগি বলছো আমাদের লাইভ করবেন না। হ্যাঁ, সবারটাই তো চলছে। 6 থেকে 9ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। আর 6 থেকে 9 পর্যন্ত প্রশ্নের যে ধরনটা থাকবে সেই ধরন অনুযায়ী উত্তর দিচ্ছি। তুমি তোমার প্রশ্নগুলো লিখে দাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ লাবিবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর আগে আমাকে প্রশ্ন করছিল হেরা প্লে কার্ড সম্পর্কে। আমার মনে হয় প্লে কার্ড এবার বুঝতে পেরেছো। যদি তারপর না বুঝে দেখো একটা স্টিক আছে, দেন এই যে ওদের লেখা আছে, এখানে লেখা আছে পুনর্মিলনী। এই যে দেখো এখানে লেখা আছে প্রথম পুনর্মিলনী 2000 প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে। এই যে বাণীটা, এটাই হচ্ছে প্লে কার্ডের মূল বিষয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের এরপর আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করো, তারপর আমরা পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, যতটুকু দেখলা এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে জানাও। এখানে যে ডিজিটাল প্রযুক্তির বিষয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত তোমাদের যে কাজগুলো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, একক উপস্থাপনা, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার শেখা, সেভাবে আমরা আলোচনা করলাম। তারপর হচ্ছে মজার খেলা, প্রত্যেকটা শ্রেণীতে সেশন অনুযায়ী মজার খেলা থাকবে। প্লে কার্ড, দেয়ালিকা তৈরি। হ্যাঁ সাহেব চৌধুরী, এতক্ষণ পরে আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো?
এরপর দেখো দলীয় কাজগুলো থাকবে পোস্টার ডিজাইন, মোবাইল কন্টেন্ট তৈরি, নাটক উপস্থাপন, স্কুল ম্যাগাজিন, দলীয় উপস্থাপন এবং সাক্ষাৎকার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে আমাকে কোশ্চেন্স করো, তারপর আমি পরবর্তীতে আলোচনা করব। নাটক হচ্ছে ছোট নাটিকা, তোমাদের তৈরি করতে হবে, টিচার এটা বলবে না, তোমাদের তৈরি করে দিতে হবে। তোমরা তৈরি করবা, ছোট ছোট নাটিকা তৈরি করবা যেখান থেকে শিক্ষামূলক কিছু শেখা যায়, সেটা হচ্ছে নাটিকা। এখানে আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, আমি উত্তর দেব। পোস্টার ডিজাইন, পোস্টার তো তোমরা জানো যে বড় একটা কাগজ নিতে হবে, সেখানে সুন্দর করে রকমারি অনেক কিছু করতে হবে। আমরা যেটা দেখি বিভিন্ন নির্বাচনের সময় অথবা আমাদের যে নেতারা আছেন শুভেচ্ছা পাঠান, তো এগুলো আর কি। এবার মোবাইলে কন্টেন্ট তৈরি, ছোট ছোট তোমরা যে শর্ট ভিডিও করো সেই শর্ট ভিডিওগুলো ছোট ছোট আকার তৈরি করতে পারো। এরপর হচ্ছে নাটক উপস্থাপন, নাটকটা হচ্ছে ছোট ছোট নাটিকা, তোমরা এটা করবা এবং সেখান থেকে কিছু স্কুল ম্যাগাজিন তো বললাম। দলীয় উপস্থাপন, তোমরা দলীয়ভাবে কোনো কিছু একটা উপস্থাপন করতে পারো, সেটা নাটিকা হতে পারে অথবা যেমন জাতীয় সঙ্গীত পরিবেশন করি, সেটা কিন্তু দলীয় উপস্থাপনা। কিন্তু ডিজিটাল প্রযুক্তি সেটা দলীয় উপস্থাপনা হবে না, ডিজিটাল প্রযুক্তিতে হতে পারে একক উপস্থাপনা কি? আচ্ছা, উপস্থাপনাটা হচ্ছে একক কাজ, যেটা হচ্ছে আমি বলি তোমাদেরকে যেটা লিখতে হবে প্রশ্ন, একদম যেটা তুমি একা একা করবা, এটা অন্য কেউ থাকবে না। আর জোড়ায় কাজ হচ্ছে তোমাকে লটারির মাধ্যমে বা যেটাকে বলা হয় বইয়ের ভাষায় দৈবচয়ন, লটারি মানে হচ্ছে দৈবচয়ন, দৈবচয়নের মাধ্যমে তোমার একজন পার্টনার দেওয়া হবে। আর দলীয় কাজ হচ্ছে তোমার দল থাকবে, দলে তোমাদের পুরো কাজটাকে 3টি ভাগে ভাগ করা হবে, একক কাজ, জোড়ায় কাজ এবং দলীয় কাজ। এই 3টি ভাগে ভাগ করা হবে। আমি আবার এটা কিন্তু সম্ভাব্য একটা মানবন্টন প্রণয়ন করা হয়েছে, বুঝতে পেরেছো? সম্ভাব্য একটা মানবন্টন প্রণয়ন দেওয়া হয়েছে এবং এখান থেকে থাকবে। এরপরে দেখো এখানে আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেয়ালিকা তৈরি করা। দেয়ালিকা কিন্তু অষ্টম এবং নবম শ্রেণীর জন্য, হ্যাঁ। আর সাক্ষাৎকার যেটা আছে এটা সপ্তম শ্রেণী পর্যন্ত থাকবে, সপ্তম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী থাকবে না, এটা সপ্তম থেকে সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণী থাকবে। এখন এই সাক্ষাৎকারটাও কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। যেমন সাক্ষাৎকারটা জাস্ট লাইক এস ইংলিশে যে তোমরা ডায়লগ পড়ো না, ডায়লগের মতো, বা তোমরা কনভারসেশনও বলতে পারো। নাটক শিক্ষামূলক নাটক, হ্যাঁ নাটক মাস্ট বি শিক্ষামূলক হবে, কোনো ওই যে ফানি নাটক এখানে অ্যাকসেপ্টেড না। এবং এই যে ডিজিটাল প্রযুক্তির নাটকগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি হতে পারে, তারপর তথ্য চুরি হতে পারে, ইনফরমেশন বেস হতে পারে। একক উপস্থাপনটা একটু বুঝিয়ে দেব। আচ্ছা, একক উপস্থাপনটা হচ্ছে তোমাকে একা একা উপস্থাপন করতে হবে। যেমন দলীয় উপস্থাপনা যখন তুমি করবো, তোমার সাথে কিন্তু 2জন লোক থাকবে দলীয়। আচ্ছা, আমি বলছি দলীয় উপস্থাপনটা হচ্ছে এখানে কাজগুলোকে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। একক কাজ তোমার একা যেটা করতে হবে, জোড়ায় কাজ তোমার পার্টনার সহ, তোমার একজন সাথে দল থাকবে সে পার্টনার সহ। আর দলীয় কাজ হচ্ছে তোমার একটা গ্রুপে 5 থেকে 6 জন থাকতে পারে বা 10 জন থাকতে পারে। আমাদের তো এই যে নতুন কারিকুলামের নিয়মটা হচ্ছে 55 জন নিয়ে, হ্যাঁ। তো 55 জন নিয়ে যদি 5টা গ্রুপ করি তাহলে 11 জন করে থাকবে। আবার যদি তুমি 10 জন নিয়ে করো তাহলে এরকম আর কি গ্রুপ হবে। আর যে জোড়ায় কাজ যেটা, সেটা হচ্ছে তোমার সাথে দৈব চয়নের মাধ্যমে একজনকে দেওয়া হবে, তাকে নিয়ে করতে হবে, সেই 2 জনে মিললে উপস্থাপন করবা। আর যেটা একক উপস্থাপন, যেমন আমি তোমাকে বললাম, যেমন এই মুহূর্তে আমাকে যে প্রশ্ন করছিলে সৈয়দ মোত্তাকিনকে আমি বললাম যে সৈয়দ মোত্তাকিন তুমি সামনে আসো, একটা কিবোর্ড দিলাম, কিবোর্ড দিয়ে এখন তুমি এখানে দেখাও। অথবা আমি মাল্টিমিডিয়া ক্লাসরুমে আছি এই মুহূর্তে, আমি প্রজেক্টর রান করছি এবং আমি ল্যাপটপে মাউস দিয়ে বললাম যে আমাকে এখন এখান থেকে তুমি এটা দেখাও কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লেখালেখি করতে পারি। আমি এভাবে তোমাদেরকে দেখাই একটু।
যেমন আমি এই মুহূর্তে আছি মাইক্রোসফট ওয়ার্ডে, এই ওয়ার্ডের এই পেজে আছি এবং এখানে একদম দেখো একদম কিন্তু ব্ল্যাক একটা সরি একদম হোয়াইট একটা পেজ আছে। এবং আমি যদি তোমাকে বলি যে এই যে পেজটা আছে আমি বড় করে নিলাম, এখন এখান থেকে আমি তোমাকে মাউস অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। এখন আমি বললাম যে সৈয়দ মোত্তাকিন সাহেব বা সাহেব চৌধুরী অথবা ফাবিয়া চৌধুরী বা ফাতেমা ইসলাম এখানে যারা আছো, আমি বললাম আমি এখন এই মুহূর্তে মাল্টিমিডিয়া ক্লাসরুমে আছি এবং আমি তোমাকে বললাম যে এই যে তুমি আমাকে একটু মাইক্রোসফট ওয়ার্ডের পেজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি এখানে আসলে আসার পর বললে যে হচ্ছে হোম, এটা হচ্ছে ইনসার্ট দিয়ে কি করতে হয় আমি তোমাকে প্রশ্ন করলাম ইনসার্টটা কাজ দেখো, তখন তুমি এখানে দেখালে যে এই যে কাজগুলো আছে এখান থেকে করতে হবে। তারপর দেখলাম পেজ লেআউট, তারপর হচ্ছে দেখুন পেজ লেআউট, আমি তোমাকে বললাম যে ঠিক আছে আমাকে একটা পেজ লেআউট করে দেখাও। এই যে পেজ লেআউট মার্জিন কতটুকু হবে, ওরিয়েন্টেশন কতটুকু হবে, সাইজ কতটুকু হবে, আমার লেখার সময় কলাম কয়টা হবে, যেমন 2 কলাম 3 কলাম হবে কিনা, এই যে জিনিসগুলো এটা। তারপর হচ্ছে আমি যে লিখবো লেখার কালার গুলো কিরকম হবে, আমি যে এখন লিখবো, এখন এই যে লিখলাম, এই যে লিখলাম এই লেখার গুলো কিভাবে লিখতে হবে এই সব কিছু যখন আমি তোমার হাতে আমি ছেড়ে দিলাম তখন তুমি কি করলা আমাকে দেখাইলা। এটাই হচ্ছে একক উপস্থাপনা। কারণ হচ্ছে এখানে তোমাকে টিচারকে তোমাকে দেখাতে হবে, অথবা যখন তুমি মাল্টিমিডিয়া ক্লাসরুমে থাকবে তোমার এটা বিশেষ করে ডিজিটাল প্রযুক্তিতে কমপ্লিটলি মাল্টিমিডিয়া ক্লাসরুম, এই মাল্টিমিডিয়া ক্লাসরুমে তোমাকে বলা হবে আমাকে একটু করে দেখাও। তোমার আমাকে বলা হবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমাকে করে দেখাও, অথবা দেওয়া হতে পারে মাইক্রোসফট এক্সেল থেকে আমাকে করে দেখাও। আমি যদি এবার মাইক্রোসফট এক্সেলে যাই, অথবা আমি যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাই, আমি যদি এখন পাওয়ার পয়েন্টে যাই, আমি এখন বললাম যে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আছি, এখন আমাকে একটু পাওয়ার পয়েন্টটা তুমি আমাকে করে দেখাও। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আমাকে একটা অ্যানিমেশন করে দেখাও। তো এই যে জিনিসগুলো আছে এগুলোই হচ্ছে এবং স্কুল ম্যাগাজিন কি একটু আগে তুমি বললাম যে স্কুল ম্যাগাজিন কি, স্কুল ম্যাগাজিন হচ্ছে তোমাদের বিদ্যালয়ে তোমাদের যারা কিছু ছেলে মেয়ে থাকবে নিশ্চয়ই তাদের ভিতরে কেউ ভালো লিখতে পারে, ভালো কবিতা লিখতে পারে, ভালো গান লিখতে পারে, ভালো গল্প লিখতে পারে, অথবা ভালো কিছু কৌতুক লিখতে পারে, ভালো নাটক লিখতে পারে। এই লেখাগুলো একটা ম্যাগাজিন করার জন্য, স্কুল ম্যাগাজিন করার জন্য স্কুলে একটা কমিটি গঠন করা হয়, সেটা শিক্ষার্থীরা থাকে, যেমন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষা ক্লাস থেকে 2 জন করে লোক নিয়ে একটা কমিটি গঠন করা হয় ম্যাগাজিনের। এরপরে ষষ্ঠ শ্রেণীতে ওই 2 জন লোক ষষ্ঠ শ্রেণীতে যারা যারা লেখে ওদের কাছ থেকে কিছু তথ্য নিল, হয়তো কেউ কবিতা লিখলো, কেউ গান লিখলো, অথবা কেউ কৌতুক লিখলো, অথবা কেউ মোটিভেশনাল কিছু লিখলো। এটা নিয়ে তোমরা বছর শেষে অথবা 6 মাস পরে এখান থেকে যাচাই বাছাই করে একটি বই বের করা হয়। হ্যাঁ, ওইটাই হচ্ছে স্কুল ম্যাগাজিন। আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। গানের কথাগুলো, হ্যাঁ গানের কথা মূল্যায়নে নেওয়া হবে। যেমন এটা হচ্ছে গানটা ছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে। আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বিষয়ে প্রাচীনকালের যে গানগুলো ছিল সে কিছু ওখান থেকে গান দেওয়া হবে, যেমন ও কি আরিয়াল ভাই আমরা যে গান করি না, সেই গানগুলোকে তোমাকে পরিবেশন করতে হবে। আর শিল্প সংস্কৃতি করতে হবে মাস্ট বি। যেমন আমি যদি এখানে একটা যদি গান দেখাই,
Stay safe. Heavy flow একটা গান দেখাবি। এখন দেখো এখানে এই যে এখন এই যে আমরা গানটা দেখলাম, এই গানটা কিন্তু অনেক আগের প্রাচীনকালের গান ছিল। হ্যাঁ, এই প্রাচীনকালের গানগুলোই কিন্তু আমরা এখন আবার নতুন করে গাওয়া হচ্ছে। যেমন এর আগে আমি একটু দেখাইছিলাম অনেকগুলো গান, সেগুলো। এখানে তুমি দেশাত্মবোধক গান গাইতে পারো, আঞ্চলিক গান গাইতে পারো, পল্লী গীতি গাইতে পারো। তবে সেটা হচ্ছে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এটা পারো না, হ্যাঁ শিখে নিবা, সমস্যা কি? গান তুমি তো সব অ্যাসাইনমেন্ট মোবাইল থেকে করো, গানটাও মোবাইল থেকে বাজাই নিবা, সমস্যা নাই কোনো। বাসায় বসে খালি গান বাজাইবা। আর যদি কেউ কিছু বলে যে কে গান বাজাইছিস কেন, আর বলবো আরে পড়তেছি তো, কালকে পরীক্ষা হবে, গান বাজনা হবে। আসলে নতুন কারিকুলামটা হচ্ছে কি, তুমি শুধু একটা জিনিসে পারফেক্ট না, তুমি সব বিষয়ে পারফেক্ট হতে হবে। হ্যাঁ, তো আশা করি তুমি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার যদি আর কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করো, আমরা নেক্সট চলে যাব। মোবাইল কনটেন্টটা বুঝো না। আচ্ছা, মোবাইল কনটেন্ট হচ্ছে আমরা অনেক সময় মোবাইলে ছোট, ছোট আমরা নাটিকা তৈরি করি। যেমন আমি যদি একটা নাটিকা দেখাই। নিশ্চিত থাকো, একটু ঘাবড়াবে না। এই যে Don't feel nervous. আত্মবিশ্বাসী হও, Be confident. তোমার জন্য গর্বিত। Proud of you. Thanks for watching. তো
এই যে জিনিসগুলো হচ্ছে এটাই হচ্ছে মোবাইল কন্টেন্ট। তুমি চাইলে ছোট, ছোট এরকম মোবাইল কন্টেন্ট তৈরি করতে পারো। যারা মোবাইল কন্টেন্ট বুঝতে পারোনি এবার মনে হয় বুঝতে পেরেছো। আমার মনে হয় বুঝতে পারছো যে মোবাইল কন্টেন্টটা কি। মোবাইল কন্টেন্টটা হচ্ছে এই যে ছোট, ছোট, ছোট শিক্ষামূলক ব্যাপারগুলো আমরা যে মোবাইলে ধারণ করি এটাই মোবাইল কন্টেন্ট। তো আমার মনে হয় ডিজিটাল প্রজেক্ট তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবং আরো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। আমরা তারপরে আমাদের আরো ২ টা সাবজেক্ট আছে সেই ২ টা সাবজেক্ট দেখব। তারপরে আজকে সেশন শেষ করব। তো আশা করি তোমরা আমার সাথে থাকবা। এখন একটু বলো যে এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা নেক্সট আমাদের টপিকসে চলে যাচ্ছি। এখন হচ্ছে জীবন ও জীবিকা। দেখো এই যে জীবন ও জীবিকার ভিতরে কি, কি আছে? খেয়াল করি অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, প্রশ্ন উত্তর, সমূল্যায়ন, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ। এরপর হচ্ছে এখানে কিন্তু জোড়ায় কোনো কাজ নেই, জোড়ায় কাজ নেই। প্রজেক্ট প্রস্তুত, উপস্থাপন, পোস্টার প্রস্তুত, নাটিকা, সভা আয়োজন করা, ফিল্ড ওয়ার্ক এবং প্রতিবেদন তৈরি করা। এখন এখানে যে কাজগুলো আছে একটু আগে এক নজরে দেখে নাও। অ্যাসাইনমেন্ট, আমরা তো অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছি কারণ আমরা অ্যাসাইনমেন্ট শুনতে একদম নিজেরাই অ্যাসাইনমেন্ট হয়ে গেছি। এরপর হচ্ছে ছক পূরণ করা। তোমাদের বইয়ে যে ছকগুলো আছে সেই ছকগুলো পূরণ করতে হবে। প্রশ্ন উত্তর, জীবন জীবিকা বই থেকে তোমাদের জীবন ও জীবিকা যে বই আছে সেই বইয়ের যে পৃষ্ঠাগুলো আছে প্রত্যেক ক্লাসের দেখি কোন কোন পৃষ্ঠা আছে একটু দেখে নেই। লেখাটা এর চেয়ে আর ক্লিয়ার হচ্ছে না কারণ হচ্ছে এগুলো তো প্রিন্টেড করা। আর আমি এখান থেকে কম্পিউটার সরাসরি সার্ভার থেকে দেখানো হচ্ছে। তো সেজন্য ক্লিয়ারেন্সটা একটু কম আসছে। আর হয়তোবা নেট প্রবলেমের জন্য এরকম হয় মাঝে, মাঝে। তারপরে আমি তো বলছি আমার তোমরা দেখার চেষ্টা করো এবং আমি বলছি সেখান থেকে একটু চেষ্টা করো। আচ্ছা এখানে দেখো অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, প্রশ্ন উত্তর, সমূল্যায়ন, তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ। এখন এখানে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে যে অ্যাসাইনমেন্ট আছে এই অ্যাসাইনমেন্টটা কয়টা পর্যন্ত লাইভ কয়টা পর্যন্ত লাইভ শেষ হবে? আমি আসলে আজ যেহেতু আমাদের সামনে সময় কম আগামী কালকে থেকে আমরা সাবজেক্ট ওয়াইজ ডিসকাস করব, প্রশ্ন তৈরি করব এবং সেখান থেকে আনসার নেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস ওয়াইজ, যেমন ষষ্ঠ শ্রেণী আলাদা, সপ্তম, অষ্টম এরকম। তো এজন্য আজকে আমি প্রশ্নের ধরনটা শেষ করে দিব। আরো ২ টা সাবজেক্ট আছে শিল্প সংস্কৃতি ও আরেকটা সাবজেক্ট আছে শিল্প সংস্কৃতি। তাহলে এটা হয়ে যাবে এবং বাকি সাবজেক্টগুলো কিন্তু আমি গতকালকে শেষ করেছি। তোমরা যারা এই ভিডিওটা দেখো নাই গতকালকে সেখান থেকে দেখে নিও। কেমন? আচ্ছা, তো অ্যাসাইনমেন্টটা তো বুঝতে পারলাম। তারপরে ছক পূরণ, তোমাদের বইয়ে যে গ্রিডগুলো আছে, খালি ঘরগুলো থাকে, তোমাদের জীবন জীবিকা বই কিন্তু প্রচুর ছক আছে, সেই ছকগুলো পূরণ করতে হবে। প্রশ্ন উত্তর, তোমাদের প্রত্যেকটা ক্লাসের তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা। তবে মজার ব্যাপার হচ্ছে নবম শ্রেণীর জন্য জীবনী জীবিকা কিন্তু সম্পূর্ণ বই। আমি আবারও বলছি নবম শ্রেণীর জন্য জীবনী জীবিকা কিন্তু সম্পূর্ণ বই দেওয়া হয়েছে। আর অন্যান্য শ্রেণীর জন্য যে বইগুলো মেনশন করা আছে সেগুলোই থাকবে। তোমাদের কিন্তু এই সামষ্টিক মূল্যায়নের পরে কিন্তু তোমাদেরকে প্রত্যেকে একটা করে স্কিল দেওয়া হবে এবং সেই স্কিলগুলো কিন্তু আমি একটু দেখি স্কিলগুলো আমার কাছে আছে কিনা, আমি একটু সংগ্রহ করব।
এখানে তোমাদের কিন্তু অনেকগুলো স্কিল দেওয়া থাকবে, সেই স্কিলগুলো কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। সেটা এই কাজটা করতে হবে তোমাদের বাকি 6 মাস। আর সেই স্কিলগুলোর ভিতরে অনেক জিনিস থাকবে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে কি কি স্কিল থাকতে পারে। একদম ক্ষুদ্র থেকে মাঝারি ধরনের বিজনেস তোমাদের সব করতে হবে নবম শ্রেণীর জন্য। তোমার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী তোমরা এখানে যারা আছো আমার সাথে এই মুহূর্তে যারা আছো তোমরা একটু প্রশ্ন তৈরি করো যে তোমাদের কি কি প্রশ্ন আছে এই এই যে কাজগুলো আছে কাজের মধ্যে। ফিল্ড ওয়ার্কের মানে কি? ফিল্ড ওয়ার্ক হচ্ছে হাতে কলমে যে কাজগুলো করবা। যেমন তোমাদেরকে বলা হবে স্কুল থেকে তোমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে একটি তথ্য নেওয়া হবে, যেখানে তোমাদের প্রত্যেকের নাম থাকবে এবং তুমি বাড়িতে কোন কোন কাজ করছো। যেমন তুমি যদি হাঁস মুরগি পালন করো সেই হাঁস মুরগি পালন, তুমি যদি গরু পালো, তারপর তুমি যদি ছাগল পালো, অথবা যদি কম্পিউটার প্রশিক্ষণ করো, তুমি যদি গ্রাফিক ডিজাইন করো, তুমি যদি ফ্রিল্যান্সিং করো, এই ধরনের কাজগুলোকে তোমার কাজগুলোর উপরে তোমার একটা ডাটা নেওয়া হবে এবং সেই ডাটাটাই তখন আবার টিচাররা তোমার বাসায় গিয়ে গিয়ে সংগ্রহ করবে। এটাই হচ্ছে ফিল্ড ওয়ার্ক। প্রজেক্ট প্রস্তুত করতে হবে। এখন এই যে আমি বললাম যে ফিল্ড ওয়ার্ক করতে হবে, সেই ফিল্ড ওয়ার্ক অনুযায়ী তোমাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। এখন প্রজেক্টটা কি হতে পারে? মনে করো তুমি 2টা মুরগি পালতেছো। এখন সেই 2টা মুরগির জন্য তুমি কি কি কাজ করবা, মুরগির কিভাবে খাবার দিচ্ছ, তুমি কিভাবে কি করছো, এটা তুমি হাতে কলমে তো বাসায় করছো, প্লাস তুমি তোমার স্কুলে তুমি একটা কাগজ দিয়ে বা ছবি অঙ্কনের মাধ্যমে সেটা তৈরি করে দেখাবা। তো এখানে যেগুলো আছে একটু দেখো, এখানে কি কি আছে। অ্যাসাইনমেন্ট যেটা আছে, ফিল্ড ওয়ার্ক, হ্যাঁ ফিল্ড ওয়ার্ক বুঝিয়ে দেবো আমি বলি। মনে করো আমি তোমাদের জীবন ও জীবিকা ক্লাস নিচ্ছি। এখন জীবন ও জীবিকা ক্লাস নেওয়ার পরে
আমি তোমাদের প্রত্যেকের নাম কিন্তু আমার কাছে ডাটা আছে। এখন এই ডাটা অনুযায়ী তোমার তথ্য নিলাম, এবং তোমাদের প্রত্যেকের কিন্তু আর্থিকটা একই রকম না, আর্থিক কিন্তু এক একজনের এক এক রকম। এখন এখানে তুমি চাইলে তো সবাই কিন্তু আর্থিকটা একই রকম থাকে না, কারো আর্থিক ভালো আছে, কারো আর্থিক আবার খারাপ আছে। কেউ হয়তো একটা মুরগি কেনার সামর্থ্য আছে, আবার কেউ হয়তো একটা গরু কেনার সামর্থ্য আছে। এখন তুমি যেটাই কেনো না কেন, এই মুহূর্তে মনে করো আমি যদি একটা গরু কেনার সামর্থ্য আমার আছে, অথবা তোমার একটা গরু কেনার সামর্থ্য আছে, আমার কিন্তু একটা মুরগি কেনার সামর্থ্য নেই। তো এই যে সামর্থ্য অনুযায়ী যেটা করা, যেমন আমি ছোট্ট একটা মুরগির খামার করব, তো এখন সেখানে আমি এটা হচ্ছে আমার ফিল্ড ওয়ার্ক। তো আমি এই খামারটা যে তৈরি করব, খামার তৈরি করার জন্য আমার যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে প্রজেক্ট। যেমন আমি ছোট্ট একটা দেশি মুরগির খামার করতে চাচ্ছি, তাহলে আমাকে মুরগিগুলো আটকে রাখার জন্য আমার একটা নির্দিষ্ট জায়গা দরকার হবে। দ্বিতীয়ত হচ্ছে মুরগির খাবার কেনার জন্য যথেষ্ট সামর্থ্য থাকতে হবে এবং মানসিকতাও থাকতে হবে। চতুর্থ হচ্ছে যে আমরা আমার মানসিকতা থাকতে হবে এটাকে টেক কেয়ার করার জন্য, এবং পঞ্চমত হচ্ছে এটাকে নির্দিষ্ট পরিমাণে মেডিসিন দিতে হবে। এই সব কিছুই হচ্ছে ফিল্ড ওয়ার্ক। এটা করার মতো সামর্থ্য থাকাটা হচ্ছে আমাদের ফিল্ড ওয়ার্ক করা, এবং সেই ওয়ার্কগুলো অনুযায়ী তোমাদের টিচারের কাছে তোমাদের কাজগুলো জমা দিবে, এবং তোমাদের টিচার স্কুল থেকে বা একটা টিম এসে তোমার কাজগুলো দেখবে। এই দেখার উপরে তোমাকে মূল্যায়ন করা হবে। এটাই হচ্ছে ফিল্ড ওয়ার্কের কাজ। হ্যাঁ, আজকের মতো শেষ করে, এইটা শেষ হওয়ার পরে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এটা তো আর শেষ হয়নি, একটু ওয়েট করো। আর যদি তুমি চলে যেতে চাও যেতে পারো, পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ফিল্ড ওয়ার্ক, আশা করি বুঝতে পেরেছো। অথবা ফিল্ড ওয়ার্কে অনেকগুলো কাজ আছে, কিন্তু যেমন তোমাদের যদি বইতে থাকে যে সেটা হচ্ছে তোমাদের দৈনন্দিন যে জীবনের কাজগুলো আছে, বা নবম শ্রেণীর জীবনের দিকে আছে, যে মাঠের যে জমির হিসাবগুলো আছে, তো তোমাদেরকে এরকম বলা হতে পারে যে যাও এবার তোমাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো, যে জমিগুলো মেপে আসো, কোনটা কতটুকু এখানে, এটাও হতে পারে। বুঝতে পেরেছো? তো যে কোনো কাজে তোমাকে দেওয়া হতে পারে। সভা আয়োজন কিভাবে করতে হবে? এখন সভা আয়োজন হচ্ছে তোমাদের এলাকায়, যেমন তোমরা দেখে থাকবে তোমাদের স্কুলে 25শে মার্চে একটা অনুষ্ঠান করা হয়, যেখানে একজন মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানা হয়। এই যে স্থানীয় একজন মুক্তিযোদ্ধাকে স্কুলে নিয়ে আসা হয়, এবং তার কাছ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে তোমরা যে গল্পগুলো শোনো, এটাই হচ্ছে সভা। অথবা তোমাদের যেমন তোমাদের স্কুল মাঠে বলো, অথবা বাইরে যে একটা জিনিস হয় যে নির্বাচনের আগে একটা নির্বাচনী জনসভা করা হয়। এই জনসভাটাও একটা সভা, মানে যেখানে অনেক লোকজনের সমাগম হয় একটা উদ্দেশ্যে, একজনকে সমর্থন করে, এবং যার কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে এলাকার অনেক লোকজন চলে আসে, সেটাই সভা। আর সেটার আয়োজন করতে হবে, যেমন তোমরা যে স্কুলে আছো, যে প্রতিষ্ঠান আছে, সেখান থেকে একটা সভা আয়োজন করতে পারো। আয়োজন সভাটা হতে পারে যে আমরা সবাই সজীব বা ফ্রেশ খাবার খাবো, আমরা কোনো ফরমালিনযুক্ত ফলমূল খাবো না। এই সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য তোমাদের বিদ্যালয় মাঠে একটি সভা আয়োজন করতে পারো। অথবা হতে পারে যে তোমরা যে মুরগি পালবা, প্রত্যেকেই যেটা বলি আমি, মুরগি পালন করবো, কম এসে তোমাদের দেশি মুরগি কিভাবে পালন করা যায় সে সম্পর্কে একটা উঠান বৈঠক করো। সেটা একটি ছোটখাটো সভা হয়। তো এটুকুতে কার কোনো প্রশ্ন আছে কিনা দেখো, যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো।
হ্যাঁ, লাইভটা বেশি বড় হয়ে যেতেছে। হ্যাঁ, কিন্তু এখনো তো সাবজেক্ট অনেক রয়ে গেছে। কি করব? আর 5 মিনিট। হ্যাঁ, আর 5 মিনিট থাকবো, তারপরে আমরা চলে যাব সবাই। তো এই 5 মিনিটের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো আমাকে করো এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে সাবজেক্টগুলো আছে এবং আগামীকালকে আলোচনা করব অনলি শিল্প সংস্কৃতি, কারণ শিল্প সংস্কৃতি বিষয়ে অনেক জটিল জটিল টপিকস আছে এবং শিল্প সংস্কৃতি যে তোমাদের যে বন্ধুখাতা তৈরি করতে হবে কিভাবে এবং কি ধরনের বন্ধুখাতা তৈরি করা যায়, কি ধরনের কভার পেজ তৈরি করবো, বন্ধুখাতা কি কি করতে হবে সে সম্পর্কে আগামীকালকে আলোচনা করব ঠিক জাস্ট 9টায়। আর আজকে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে করতে পারো। আশা করছি কারো কোনো প্রশ্ন নেই, তাহলে সমূল্যায়ন ওইটা আবার একটু বলে দাও। আচ্ছা, সমূল্যায়ন ওই যে আত্মমূল্যায়ন, যেটা সতীর্থ মূল্যায়ন, আত্মমূল্যায়ন, ওইটাই সমূল্যায়ন। ঠিক আছে, যেটা সতীর্থ মূল্যায়ন, যেটা আত্মমূল্যায়ন, ওইটাই হচ্ছে সমূল্যায়ন। অর্থাৎ তুমি নিজেকে কতটুকু নিজে মূল্যায়ন করবা। আমি যে এই মুহূর্তে তোমাদের সাথে ডিসকাস করছি ব্যাপারগুলো, তো এই ডিসকাস করার প্রসঙ্গে তুমি এই জিনিসগুলো কতটুকু বুঝছো, এটাই হচ্ছে তোমার সমূল্যায়ন। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে। শুভরাত্রি।